তো হঠাৎ একদিন দেখি ওরা রাস্তা থেকে একটা কুকুর ধরে নিয়ে আসছে। তা আমি বললাম, কী ব্যাপার, কুকুরটারে বেঁধে রাখছে কেন? বলে, স্যার এটা চাইনিজরা ধরে নিয়ে আসছে, ওরা এটা রান্না করে খাবে। আমরা জিহাদ বলতে মনে করি ধর্মযুদ্ধ, মানুষকে হত্যা করা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমি আর তারেক আমরা যাচ্ছি চট্টগ্রাম রস খেতে। চেক ইন করে দেই। ও আপনি কিন্তু তালা নেই ভাই। শীতের অলমোস্ট শেষ। আজ মাঘের 13 তারিখ মনে হয়, মাঘ মাসের 13 তারিখ। মাঘের শীত বাঘের গায়ে, এটা আমরা ছোটোবেলা শুনেছি, কিন্তু এখন গরম গরম পড়ে গেছে। পৌষ মাসের মাঝামাঝি একটু শীত পড়েছিল, এরপরে আর শীত নাই। আর তো এটাই হলো এই সিজনে আমার এটাই প্রথম এবং শেষ রস খাওয়া। তো এবছর যে রস খাওয়া হচ্ছে, এই জন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, কারণ একবার ভেবেছিলাম হয়তো রস খাওয়া হবে না। তো আসলে তারেকের সৌজন্যে, আর সোহেল ভাই তিনি ইনভাইট করেছেন, কারণ সোহেল ভাই যেমন তারেকের ফ্যান, তারেকও সোহেল ভাইয়ের ফ্যান। তারা দুজনেই দুজনকে ভিডিওতে দেখেছে, কিন্তু কেউ বাস্তবে দেখে নাই, মিট করে নাই। তো এটা হলো আরেকটা কারণ আমরা যাচ্ছি, এবং উইল হ্যাভ এ গ্রেট টাইম। সবচেয়ে প্রথম আমি যেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সোহেল ভাই, কারণ আমি প্রায় অলমোস্ট 45 ইয়ার্স লেটার, 45 বছর পর আমি খেজুরের রসের স্বাদ নিতে যাচ্ছি। এটা খুবই এক্সাইটমেন্ট। ছোটোবেলায় আমাদের বাড়ি বাড্ডা থেকে নিয়ে আসতো, ওটা খেতাম, ওই স্মৃতিটা ওইখানে রয়ে গেছে। তো সোহেল ভাইকে আমি ভিডিওতে দেখে আমি ওনার ফ্যান বহুত আগে থেকে, এবং আঙ্কেলেরও খুব ভক্ত আমি, উনি সম্মানী ব্যক্তি। তো ওনার সাথে হয়তো বা দেখা হবে না, কিন্তু ওনার ফ্যামিলির সঙ্গে দেখা হওয়াটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বড় কিছু পাওয়া। তো সোহেল ভাই, আপনাকে অনেক 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 আমার কলিজার থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, আপনার সঙ্গে মিট করার। অ্যান্ড আশা করি আমরা এখানে যাওয়ার পর আমাদের গেট টুগেদারটা খুব সুন্দর হবে এবং আমরা ভালো একটা সময় কাটাবো। ধন্যবাদ। তো এখন সবসময় যখন চিটাগাং যাই, সোহেল ভাইদের ট্রিট তো এটা একটা অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ এক্সপিরিয়েন্স। আর ওনার যে সম্পর্কটা আসলে এটা ভালো লাগার একটা সম্পর্ক, কোনো বিজনেস রিলেশনশিপ না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অনেকে যারা আমাকে আগে পরে রিকোয়েস্ট করেছেন পিএইচপিতে একটা চাকরি দিতে, নিয়মিত আমি রিকোয়েস্ট পাই সোহেল ভাইয়ের সাথে ব্যবসা করার জন্য, আমার ব্যবসায় পার্টনারশিপ হন, আমার এটা করেন ওটা করেন। কিন্তু ভাই, এটা আমি কখনোই করি না এবং কখনোই করবো না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আর অনেক ব্লগার কিন্তু পিএইচপির ব্লগ করেছে, সোহেল ভাইদের সাথে মিশেছে, কিন্তু তারা কিন্তু একবারই ব্লগ করেছে, সেকেন্ড টাইম আর কিন্তু ইনভিটেশন পাইনি। তো রিসেন্টলি সোহেল ভাই আমাকে একদিন বললেন যে, ফারুক ভাই, আপনি জানেন কেন আমি আপনার সাথে এতবার ট্রাভেল করেছি, বিদেশে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, কেন আপনার সাথে আমার সম্পর্ক এত ভালো? তো আমি বললাম, বলেন। তো বললো যে, ভাই, আপনি কখনোই কোনো ফেভার চান না, আপনি কখনোই কোনো তদবির, ক্লিন ফ্রেন্ডস, জাস্ট এ ফ্রেন্ডশিপ, কখনোই আপনি তদবির নিয়ে আসেন না। বলেন না যে, ভাইয়া অমুকে একটা চাকরি দেন, ভাইয়া অমুকের ব্যবসার সাথে ইনভেস্ট করেন, অথবা তার সাথে জিনিস কেনেন অথবা জিনিস বিক্রি করেন, এই ধরনের কোনো রকম সম্পর্ক নাই। এবং এটাই সোহেল ভাই বলেছেন আমাদের সম্পর্কটা কন্টিনিউ করার বড় কারণ, যে আপনি স্রেফ ফ্রেন্ড, আপনি কোনো ধান্দায় নাই, কোনো কিছুতেই আপনার লোভ নাই যে আমার কাছে আপনি কিছু নেবেন। তা আলহামদুলিল্লাহ, একটা মানুষের সাথে যদি মানুষের সম্পর্ক হয়, এর সাথে কী দরকার? আমার তো কোনো প্রয়োজন নাই, তাই না? করতে চাই। হ্যাঁ, জি বলো। মানে
পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের নিঃস্বার্থ সুন্দর বন্ধুত্ব, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই, লোভ নাই এবং দেনা পাওনা নাই। আমার কাছে মনে হয় যে কারোর সঙ্গে বসে মানে 2 টাকা দামের 1 কাপ চা খেয়ে মনের কথা বলা বা সময়টা স্পেন্ড করার ইজ দ্য বেস্ট। অন্যান্য কিছু যে আপনাকে আমি 5,000 টাকা দেবো, 5 লক্ষ টাকা দেবো, আসেন বা ওইটা, সবসময় আমার কাছে মনে হয় যে সম্পর্কটা মানুষকে টিকিয়ে রাখা উচিত, সবাই সঙ্গে সবার ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসা, যেটা যে ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, মামা ভাগ্নের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি আমরা মূল্য দিতে পারি, আমাদের মনে হয় আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়, আমরা অনেক ভালো হ্যাপি লাইফ লিড করতে পারি। হ্যাঁ, ভেরি ওয়েল সাইড। এখন আমরা অপেক্ষা করছি লাউঞ্জে, আমরা একটু সময় কাটাবো। আমাদের ফ্লাইটে এখন আর 1 ঘন্টা বাকি। 1 ঘন্টার ফ্লাইট, খুবই শর্ট ফ্লাইট, বাট আমরা এনজয় করছি সময়টা। Somebody's used one. জানালা এত ময়লা, এটা কতদিন পরিষ্কার করা হয় না আমি জানি না। এই জন্য আসলে প্লেন থেকে তেমন কোনো ভিডিও করা হলো না, সরি। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছলাম। এখন আমরা সোহেল ভাই গাড়ি পাঠিয়েছেন, আমরা যাচ্ছি। তারপরে মানে অনেক দূর পর্যন্ত যেতাম, সারি সারি ঝাউবন। আমরা পিএইচপি ফ্লোট গ্লাসে পৌঁছে গেছি। এখানে আমরা সোহেল ভাইয়ের সাথে মিট করব। আসসালামু আলাইকুম ভাই। আরে তারেক ভাই, তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। Oh my God, thank you ভাই, so good to see you, so good to see you. Thank you. Go ahead. আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। এটা আমি না রে ভাই, এটা আমার জায়গা না, এটা আমার জায়গা না। মিনহাজ, জি মিনহাজ আমার ডেপুটি, আমার আচ্ছা, আচ্ছা। বোনের ছেলে। আচ্ছা আচ্ছা। হি ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম কানাডা। তো ও 1 বছর ধরে কাজ করছে আমার সাথে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এইটা নিয়ে আমি কথা বলতেছিলাম ওর সাথে, যে আঙ্কেলের এক একটা ছেলের সাথে, ভাইদের ছেলেদের সাথে ছেলেরা মিলেমিশে কাজ করে। ভাই থ্যাংক ইউ। আমি ইয়র্ক ইউনিভার্সিটি। বিকালে পাড়াই লাগমিস্টারদের জন্য আচ্ছা ট্রাই করতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্লিজ, অবশ্যই। আমাদের রস, সুবহানাল্লাহ, খেজুরের রস এই বছর আমার প্রথম এবং শেষ খেজুরের রস, আই এম শিওর। আমার শরীরের শিশিরগুলো তারেক 45 বছর পর প্রথম
খেজুর রস এক্সপিরিয়েন্স করতেছে। তারেক, এটা সকালের কাটছে গাছ, রাইট? এখন কালেক্ট করছে। 5 দিন পুরনো হলো না, চলবে, তোমার 5 দিনের পুরো রস খাওয়াবে না। সুবহানাল্লাহ, ও মাই গুডনেস, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এটার মধ্যে অনেক স্মৃতি চলে আসছে ছোটবেলা। ওয়াও। পিওর। ভাই আপনি, আপনার কই না? আমরা এই সকালে কিছু গাছ কাটাইছি। সকালের কাটা গাছ এখন বিকেলে কালেক্ট করা হয়েছে। এটা দিনের রস। আপনি কতদিন ছিলেন টরন্টোতে? হেভেনলি, হেভেনের জুস। তো মানে টোটাল কোর্স টাইম, রাইট? 7 ইয়ার্স। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই খেজুরের রস নিয়ে। প্রথমত, এটা সিজনের শেষ, এখন মাঘ মাসের 13 তারিখ আমি যতটুকু জানি, তো অথবা জানুয়ারি একদম শেষে। এই সময় যদি আমি এই রস খাওয়ানো দেখাই, আপনারা যারা এই ভিডিও দেখবেন ততদিনে ঢাকা বাংলাদেশের রস শেষ, কাজে এটার কোনো ইম্প্যাক্ট থাকবে না। তবে আমি ওয়ার্ন করতে চাই আপনাদেরকে, যারা ফিউচারের জন্য, যে রস ডেফিনেটলি এমন একটা জিনিস যেটা আপনার সারা জীবনে একবার হলেও খাওয়া উচিত, আল্লাহর একটা নিয়ামত। কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নিপা ভাইরাস এখন খুবই খারাপ অবস্থা, এবং এর জন্য মানুষের কিন্তু এর কোনো ট্রিটমেন্ট কিওর নাই, মানুষ বেশিরভাগই মারা যায়। সো আপনারা কেয়ারফুল থাকবেন। আর আমি যেটা খাচ্ছি, ভাইয়েরা স্পেশালভাবে কিছু গাছ কাটে যেটা নাকি একেবারে 100% প্রোটেক্টেড। এখানে কোনো বাদুর অথবা কোনো অ্যানিমেল কোনো কিছুই পেনিট্রেট করতে পারবে না, লিক করতে পারবে না জুস, কাজে এখানে কোনো ভাইরাসের হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য কিন্তু আমরা এটা খাই। আর ভাই আমাকে প্রত্যেক বছরই খাওয়ান। এবার আসছে তারেককে নিয়ে এসেছি, তারেককে ইনভাইট করেছে। তো যাই হোক, আপনার ভেরি ভেরি কেয়ারফুল থাকবেন এই খেজুর রস নিয়ে। জুস অফ হ্যাভেন ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। মন্ট্রিয়ালের একটা ব্যাপার কি, কুইবেক প্রভিন্সে আপনি থাকবেন। ভাই, ফার্স্ট অফ অল তারেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ফারুক ভাইকে ধন্যবাদ তারেক ভাইকে নিয়ে আসার জন্য। আমি তো ভিডিওতে তারেক ভাইকে অনেকবার আমার দেখার সৌভাগ্য হয়েছে ফারুক ভাইয়ের ব্লগের মাধ্যমে। তো আমার অনেক দিন ইচ্ছা ছিল তারেক ভাইয়ের সাথে 3% মিট করব, আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনারা যে মানে লেস দেন 24 আওয়ার্স থাকবেন আমাদের সাথে, তারপরেও যে সময়টা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আর পাশাপাশি আমরা খেজুরের রস তো ট্রাই করলাম, এখন বিকালেরটা। আমরা এখন ইনশাল্লাহ শহরে যাব। শহরে আমার বড় ভাইয়ের ছেলে, আমাদের ভাইস চেয়ারম্যান পিএইচপি ফ্যামিলির মহসিন ভাইয়ের বড় ছেলে, সে একটা স্পোর্টস জোন করেছে চিটাগংয়ে, ওর ইনিশিয়েটিভে মাশাল্লাহ। এটা ওর ব্রেন চাইল্ড, ও এক্সিকিউট করেছে। ওখানে সে নতুন করে প্যাডেল কোর্ট নিয়ে এসেছে। তো আমরা একটু যাব প্যাডেল কোর্টে, আমরা একটু খেলবো ওইখানে। তারপরে ইনশাল্লাহ আমরা, আপনি যেমনটা বলেছিলেন যে আপনি চিটাগংয়ের ঔরসের বিরিয়ানি, আকনি বিরিয়ানি ট্রাই করতে চান, আমরা একটা রেস্টুরেন্ট মোটামুটি সিলেক্ট করেছি, সেখানে আমরা যাব একটু ট্রাই করতে আকনি বিরিয়ানি, ঔরসের বিরিয়ানি যদি পাওয়া যায়। তারপর ইনশাল্লাহ আমরা রেডিসনে যাব, ওখানে আমরা একটু কফি খাবো, আড্ডা মারবো। মোটামুটি এইটাই মূলত প্ল্যান। এর মধ্যে যদি আরও কিছু প্রোগ্রাম ঢুকে যেতে পারে, কারণ আমরা তো এখানে সবাই ব্যাচেলার্স আজকে, তো যে মানে যে কোনো প্রোগ্রাম আসলে ঢুকে যেতে পারে। তো ফারুক ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। তারেক ভাইকে স্পেশালি ধন্যবাদ চিটাগংয়ে। ওয়েলকাম টু চিটাগং, ওয়েলকাম টু পিএইচপি ফ্যামিলি। এবং ইনশাল্লাহ আমাদের তো এই প্রথম দেখা হলো, সামনে নিশ্চয়ই আল্লাহ চায় তো ইনশাল্লাহ আরও অনেকবার দেখা হবে। তো আপনাদেরকে ইনশাল্লাহ ধন্যবাদ জানিয়ে আমি আমার ইন্ট্রোডাক্টরি বক্তব্য শেষ করছি। সামনে নিশ্চয়ই আরও কথা হবে। আপনি যে প্ল্যান করছেন আমাদের বিরিয়ানি খাওয়ানোর আগে যে একটু খেলাধুলা করে ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ সবার সাথে। হ্যাঁ, আমাদের চিটাগাং অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। আসলে তো শুরু হয়েছে আমরা বাসাতে রওনা হওয়ার পরপরই। এটা হলো এই আঙ্কেলের অফিস। এখন একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, এই ভাইদের যে স্ট্র্যাটেজি,
ধরেন বড় ভাই তার ছেলে কাজ করবে মেজু ভাইয়ের আন্ডারে অথবা অন্য এক ভাইয়ের আন্ডারে, আবার সেই ভাইয়ের ছেলে কাজ করবে আরেক ভাইয়ের আন্ডারে, এতে যে কনফ্লিক্ট সেটা হয় না, এবং এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, খুব ভালোভাবে এটা কাজ করে। আর এটা কি ভাই? আচ্ছা আচ্ছা, হাই হাই, তো কোম্পানি সিক্রেট ফাঁস করে দিলাম। তো আমার পুরনো ভিডিওতে আমি বলেছিলাম আরেকটা ব্যাপার, যে এই যে ভাই ভাই যে তাদের প্রচণ্ড মিল সেটা তো আছেই, কিন্তু আবার এক ভাই কিন্তু যেমন ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কিছু টাকা বেশি বেতন পায়, আবার যত বড় হবেন আপনি তত বেশি এক্সট্রা ইনকাম করবেন। তো আমি একবার বলেছিলাম যে ভাই, হিরো ভাইকে, যে আপনি তো তাহলে বড় মহসিন ভাইয়ের চাইতে 1,20,000 টাকা কম ইনকাম করেন। সে বলো ভাই আমরা তো লাখ লাখ টাকা ডোনেট করে দিই প্রতি মাসে, এটা তো কিছুই না, এটা বড় ভাইয়ের সম্মান। সো দিস ইজ অনেক কিছু শেখার আছে ওনাদের কাছ থেকে, ওনাদের ফ্যামিলির যে। আমার সামনে বসতে হবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের প্রথম স্টপেজ হলো পিএইচপির অক্সিজেন, সেখানে যে আমরা একটু খেলাধুলা করে আমাদের ক্ষুধাটা বাড়াবো, তারপর খাবো বিরিয়ানি, আখনি বিরিয়ানি আর ওরসের বিরিয়ানি। 2003 সালে আমাদের এই গ্লাস প্রজেক্ট ইনস্টল করার জন্য প্রায় 120 জন চাইনিজ আসছিল, ওরা আবার 2 জন শেফও নিয়ে আসছে। তো এই চাইনিজরা এখানে কাজ করবে, থাকবে, খাওয়া দাওয়া করবে। তো আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব পসিবল ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা মানে ব্যবস্থা করার চেষ্টা করছি। ধরেন গরুর মাংস, খাসি, তারপরে ডাক, হাঁস, তারপরে যেগুলো অ্যাভেলেবেল, মুরগি, এরপরে সবজি টবজি যা খায়। তো হঠাৎ একদিন দেখি ওরা রাস্তা থেকে একটা কুকুর ধরে নিয়ে আসছে। তা আমি বললাম কী ব্যাপার, কুকুরটারে বেঁধে রাখছে কেন? বলে স্যার এটা চাইনিজরা ধরে নিয়ে আসছে, ওরা এটা রান্না করে খাবে। আমি বলে বলো কি, সাংঘাতিক অবস্থা, তো রান্না করে খাবে। তা আমি ঠিক আছে, ওদের শেফ আছে, ওরা তো চায়না থেকে 2 জন শেফও নিয়ে আসছে সাথে করে, তো এটা ওদের বিবেচনা, ওরা রান্না করে খাবে কি খাবে না, আমার এখানে কোনো মতামত নাই। এরপরে দেখি কি কুকুরটাকে ওরা পালা শুরু করছে। কুকুরটাকে আর খায় না, সবাই আদর করে। আচ্ছা কুকুরটাকে আর খাচ্ছে না, সবাই আদর করছে, ভালো কথা। এরপরে দেখি আস্তে আস্তে আরেকটা কুকুর আসছে, এরপরে ওদের বংশ বিস্তার হচ্ছে। এই 2003 থেকে বংশ বিস্তার হতে 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 বিশাল বড় একটা বাহিনী, কুকুর বাহিনী আমাদের ফ্যাক্টরির ভিতরে। ওরা চলে গেছে, কুকুরটা খায় নাই। এরপরে ভাই কোভিডের সময় এই হঠাৎ করে দেখলাম কি, মানে তখন সিভিয়ার কোভিড চলতেছে, কোভিডের সময় 2-3টা কুকুর হঠাৎ মারা গেছে। তা আমাদের অ্যাডমিনের লোকটা এসে আমাকে বলল যে স্যার কুকুর তো মারা গেছে, এই কুকুরগুলাকে রাখা কতটুকু সেফ হবে আমরা বুঝতেছি না, কারণ এখন তো কোভিড, মানে কোভিডের সময় তো এক দিন আমরা এক একটা নিউজ পাচ্ছি। শুনি যে মশা থেকে কোভিড ছড়ায়, আবার শুনি যে না মশা থেকে ছড়ায় না, তারপরে শুনি যে পাখির হাঁচি থেকে কোভিড ছড়ায়। এক এক সময় এক এক ঘন্টায় আমরা এক একটা নিউজ পাচ্ছি, আমরা তো সবাই আতঙ্কিত তখন। তো আমাদের অ্যাডমিনের যিনি হেড, উনি আসলেন আমার রুমে, বলে স্যার কুকুরগুলোকে রাখতে চাচ্ছি না, হঠাৎ 2-3টা কুকুর মারা গেছে, এগুলো আমরা ফ্যাক্টরি থেকে বের করে দিতে চাই। তাহলে ফ্যাক্টরি থেকে বের করে দিলে তো ওরা বের হবে না, ওরা তো ফ্যাক্টরির আশেপাশেই থাকবে। হ্যাঁ, তো বলে কি যে স্যার তাহলে এক কাজ করি, আমাদের তো কিছু গ্লাস কুমিল্লা নোয়াখালীতে যাচ্ছে, আমরা কিছু কুকুর বস্তায় ভরে কুমিল্লায় ফেলে আসি, আর কিছু কুকুর নোয়াখালীতে ফেলে আসি, আর কিছু ফেনীতে ফেলে আসি। আমি বলি সেটা করা যেতে পারে, বাট মেক শিওর করে যাতে মারা না যায়। তো আমরা যেমন কথা তেমন কাজ, আমরা কুকুরগুলা কিছু ফেনীতে, কিছু নোয়াখালীতে, কিছু কুমিল্লায় ফেলে আসলাম। বিশ্বাস করেন ভাই, 8-10 দিন পরে সবগুলা কুকুর একত্রিত হয়ে আবার ফ্যাক্টরির গেটে এসে ওরা বসে আছে। এবং আমি নেক্সট যেদিন ফ্যাক্টরিতে ঢুকছি, সবাই জোরে জোরে কান্না শুরু করছে। ভাই মানে এটা ইট ওয়াজ সাচ এন ইমোশনাল ইভেন্ট। আমি বললাম যে এই তোমরা এদের সবাইকে ঢোকাও, ওরা আমাদেরই পরিবারের অংশ, ওরা আমাদের সাথেই থাকবে, ওদের জন্ম এখানে, ওদেরকে বের করার কোনো দরকার নাই। ভাই আমি জানি না, ওদের হয়তো কোনো নেটওয়ার্কিং সিস্টেম আছে যেটা আমরা জানি না, আমরা বুঝি না। ভাই অ্যামেজিং। কুকুর
হচ্ছে এগুলোতে বলে যেটা কুকুর হচ্ছে এ ম্যানস বেস্ট ফ্রেন্ড। আর আমি যেটা জানি যে ওদের ঘ্রাণ শক্তি খুব তুখর। অনেক দূর থেকে ওরা ওর মনিবের গন্ধ পায় এবং মনে করেন আপনি 2 ব্লক দূরে আছেন, আপনার গাড়ি আসতেছে, ও বাসায় আছে বা আপনার ঘরের সামনে আসছে, সে জানতে পারে যে আপনি 2-3 ব্লক দূরে আছেন। এটা হচ্ছে ওদের আল্লাহ প্রদত্ত একটা কি বলে স্কিল। সাংঘাতিক। বিশ্বাস করবেন না, আই মিন ভাই যখন গল্পটা বলছিল আমার গায়ের পশম এখন দেখানো যায়, আমার গুজবাম্প, আই এম হ্যাভিং গুজবাম্প রাইট নাও। কারণ এই কুকুরগুলো এত দূর থেকে, বিড়ালরা আমি জানি অনেক সময় রাস্তা খুঁজে পায়, কিন্তু কুকুর এত দূর থেকে এইভাবে ফেরত আসতে পারবে, দিস ইজ জাস্ট, আমি মনে করি ইটস লাইক এ মিরাকল, আনবিলিভেবল। কোথায় তারা চাইনিজ লোকজন নিয়ে আসছে, কুকুর খাবে, এই সেই কুকুর হয়ে গেলে এখন পার্ট অফ দ্য ফ্যামিলি। ইটস জাস্ট ট্রুলি আনবিলিভেবল একটা স্টোরি। আমি ভাইয়ের কাছে শুনলাম, অন্য কেউ বললে আমি কিন্তু বিশ্বাস করতাম না, কিন্তু ভাই বলেছে আমি বিশ্বাস করি। একটা অসম্ভব অবাস্তব গল্প শুনলাম। আমি আবারও বলি, যদি এটা অন্য কোনো বইতে পড়তাম অথবা অন্য কোনো মানুষের মুখে গল্প শুনতাম, আমি কখনোই বিশ্বাস করতাম না। সাংঘাতিক। ইটস জাস্ট, আই মিন চিটাগাং এসে ভাইয়ের সাথে তো আমার বেশ কয়েক বছর ধরে খুব আন্তরিকভাবে মেলামেশা হয়, কিন্তু এই ধরনের গল্প আমি ভাইয়ের কাছে প্রথম শুনলাম এবং আই জাস্ট ইটস মাইন্ড ব্লোয়িং, আনবিলিভেবল। সাংঘাতিক। সাংঘাতিক, ভাই বলেছে সাংঘাতিক, ইট ইজ বিয়ন্ড সাংঘাতিক। এইমাত্র ঢাকা থেকে মুকুল ভাই কল দিল এবং সে তো অবভিয়াসলি একটু মানে আমরা রস খাচ্ছি তাকে রেখে, কিন্তু সে যেটা বললো, প্রথম প্রশ্ন ছিল যে ভাই আপনি মগ নিয়ে গেছেন। আমি প্রথম বললাম কিসের মগ, কোন মগ, আমার একেবারে মনে ছিল না। সে বললো যে ভাই আপনার যে ওই যে রস খাওয়ার মগ, আমার একটা অ্যানামেলের টিনের অ্যানামেল করা মগ আছে, সেটাতে আমি সবসময় রস খাই, ছোটোবেলায় সেরকম খেতাম। ওইরকম আমি যেখানে যাই আমার এই মগটা সাথে নিয়ে যাই রস খাওয়ার জন্য। আজকে আমি তো ভুলে গেছি। মুকুল ভাই তুমি সাথে থাকলে কিন্তু এই ভুলটা হইতো না। আচ্ছা, আমরা চলে আসলাম অক্সিজেনে, পিএইচপি অক্সিজেন। No, এটা Beatles না। ও, একটা ক্লাসিক কার। Not Volkswagen. No, it's not Volkswagen. It's Morris Minor, perhaps. I'm not sure. কি তাই ভাই, তারেক আঙ্কেল আমার বড় ভাই মহসিন। ভাই তুই একটু দাঁড়া কেন, তারিক ভাই আসেন, তারিক ভাই আসেন। ফারুক ভাই আমি একটু পরিচয় করে দিই, ও হচ্ছে মিজান ভিক্টর মহসিন। প্রথম পরিচয়, সে আমার বড় ভাই, আমাদের পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মহসিন ভাইয়ের জ্যেষ্ঠ সন্তান। এটা হচ্ছে প্রথম পরিচয়। সেকেন্ড পরিচয় হচ্ছে হি ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম ইউকে। থার্ড পরিচয় হচ্ছে সে আমার ভাতিজা। ফোর্থ পরিচয় হচ্ছে সে আমার ডেপুটি, আমার সাথে কাজ করে। আর ফিফথ পরিচয় হচ্ছে পিএইচপি অক্সিজেনের সে, এটা ওর ব্রেন চাইল্ড এবং এটা সে এক্সিকিউট করেছে এবং সাকসেসফুলি হি ইজ রানিং দিস শো। আলহামদুলিল্লাহ। তো আমরা, তুমি একটু এক্সপ্লেইন করো তোমার অ্যাক্টিভিটিস। আচ্ছা, সো এটা অক্সিজেন স্পোর্টস জোন আপনি দেখতে পাচ্ছেন। সো প্রাউডলি আমরা বলতে পারি যে এটা বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট অর ইফ নট দি বিগেস্ট টার্ফ, 16,000 স্কোয়ার ফিট। আর এখানে আমাদের ফুটবল চলে, ক্রিকেট আছে, উই হ্যাভ আ রেস্টুরেন্ট ইনসাইড অ্যান্ড আ ক্যাফে। তারপর আমাদের দ্বিতীয় তলাতে গ্যালারি ব্যবস্থা করা আছে। সো এখানে বড় একটা উই ক্যান হোস্ট ভেরি লার্জ প্রোগ্রামস, যেমন ক্লিফটন গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন একটা টুর্নামেন্ট হলো, প্রায় এখানে 2-3 হাজার মানুষের মতো জমে যায়। সো অনেক বিশাল একটা, মানে ছোট একটা জায়গার মধ্যে বিশাল একটা চিন্তা। বাংলাদেশে এরকম ইনডোর গেম ফ্যাসিলিটি আর কয়টা আছে?
প্যাডেল আমরা নতুন করলাম, ইটস এ রিলেটিভলি নিউ স্পোর্ট ফর বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপ আনলো আপনার বসুন্ধরাতে, ওদের স্পোর্টস সেন্টার সিটি একটা আছে যেটা, ওখানে প্রায় 16টা কোর্ট আনে। সো ঢাকাতে খুব ভালোই ক্রেজ এটার জন্য। আমি চিন্তা করলাম কেন আমি চিটাঙের মানুষকে বঞ্চিত রাখবো এটা থেকে, কারণ আমি দেখতেছি অনেকেই চিটাং থেকে ফ্লাই করে যায় এই স্পোর্টস খেলতে, উইচ আই ফেল লাইক ওয়াজন্ট ভেরি নাইস টু হিয়ার। কারণ চিটাঙে আমাদের অনেক অপরচুনিটি আছে, অনেকজন যারা কেপেবল আছে করার। সো সেটার জন্য আমি চাচ্ছিলাম যে চিটাং পাবলিকদেরকেও আমি ইন্ট্রোডিউস করি এই স্পোর্টটা, কারণ ইটস আ সুপার স্পোর্ট, অনেক মজা খেলে। সো এটা আমি বেসিক্যালি ইনডোরের ক্ষেত্রে ইটস দ্য ফার্স্ট ইনডোর প্যাডল কোর্ট ইন বাংলাদেশ, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট নিয়ে এটা আরও সাকসেসফুল হবে। আমরা একটু লাফালাফি করবো, তারপর Absolutely. থ্যাংক ইউ। এখন আমরা শুরুতে যে গাড়িটা দেখলাম, এই গাড়িটা সম্পর্কে একটু জানি। ভাই এটা কি গাড়ি? Morris Spider. I found this car in a garage, and only the shell, no paint, nothing. Luckily, it has a windows were there. বাকি সব রিস্টোর করা হয়েছে। কোন ইয়ারে? 1964 1964 এর মরিস মাইনর। মরিস স্পাইডার, কারেক্ট কারেক্ট। যদিও ইঞ্জিন 100% একদম সমস্তটা আবার নতুন করে রিবিল্ড করা হয়েছে। রিবিল্ড করা হয়েছে। এটা একদম রাস্টি ছিল, মানে চাকাগুলো খোলা ছিল। এটা চেসিসটাও একটু মডিফাইড করা হয়েছে, ইঞ্জিনটাও একটু মডিফাইড করা হয়েছে। Wow, this is beautiful. হ্যাঁ, It came out nicely. Wow. কারেক্ট কারেক্ট। মহসিন ভাইয়ের বেবি। ওয়াও, এটা এত সুন্দর করে রিস্টোর করা হয়েছে যে মনে হয় একেবারে ব্র্যান্ড নিউ। আমার মনে হয় নতুন অবস্থাতে মনে হয় এটা এত সুন্দর ছিল না দেখতে। ওয়াও ওয়াও, বিউটিফুল। এখন যে গেমটা, এটা নতুন একটা গেম, প্যাডেল গেম। আর এটা আমি আসলে দেখি নাই বাংলাদেশে। এটা কি প্রথম এখানে? ঢাকায় আছে, ঢাকায় আছে, বাট চট্টগ্রামে এটা প্রথম। চট্টগ্রামের প্রথম, আর First game. বাংলাদেশের প্রথম ইনডোর প্যাডল। বাংলাদেশের প্রথম ইনডোর প্যাডেল কোর্ট। আঙ্কেল, এই গেমটা দেখতে মনে হচ্ছে টেনিস গেমের মতো। আসলে এটা টেনিস গেম আর প্যাডেলের ডিফারেন্সটা কি? সো আমি বলবো এটা হচ্ছে টেনিস অ্যান্ড স্কোয়াশের একটা মিক্স। চট্টগ্রামে যেহেতু প্রথম এটা অবভিয়াসলি মার্কেট একটু ইউজড হতে হবে, মানুষও ইউজড হতে হবে এই গেমটা নিয়ে। কিন্তু এটা ইউএসএতে যেমন পিকল বল একটা নাম আছে একটা স্পোর্টের, সেটার সাথে অনেক সিমিলারিটিস বাট অনেক ডিফারেন্সেসও। সো বেসিকলি প্যাডল ইউজেস দ্য সেম স্কোরিং সিস্টেম অ্যাজ টেনিস, কিন্তু আপনার স্কোয়াশের সাথে আপনি ইউ ক্যান ইউজ ইউর ক্রিয়েটিভিটি টু হাউ টু প্লে। যেমন ইউ ক্যান বাউন্স দ্য বল অফ দিস গ্লাসেস অ্যান্ড দেন ওইগুলি ইউজ করে আপনি অন্য কোর্টে নিতে পারবেন। সো ওভাবে আমার এই প্যাডেলে আই থিঙ্ক নাম্বার ওয়ান আপনার মজার পয়েন্ট হচ্ছে যে র্যালিজ কিন্তু অনেক লম্বা হয়। প্রত্যেকটা র্যালি 3, 4, 5 মিনিটস ধরে চলে, আপনি যদি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এই ব্যাটটা তো ডিফারেন্ট, Right. ফ্যাট, আবার ভিতরে ছিদ্র ছিদ্র রাইট। আছে। সো দ্য হোলস আর বেসিকলি আপনার এয়ার ফ্লোর জন্য, যেন সুইং করতে ইজিয়ার হয়, আর সারফেসটা একটু হার্ড। আমরা যদি এখানে নর্মাল ট্রেডিশনাল টেনিস র্যাকেট যদি ছোটো আকারে ইউজ করতাম, তখন কিন্তু দেখতেন যে স্পোর্টের স্পিডটা অতিরিক্ত বেশি হয়ে যেত, মানুষজন খেলে অত মজা পেত না। So this is a very old sport, but it's been popularized in the past 5 to 10 years. Internationally, আপনার 90 countries এখন প্যাডেল খেলে, এবং এটা accessible for everyone and anyone, no matter your age. কারণ এটা not too intense on your body. থ্যাংক ইউ ফর এক্সপ্লেইনিং। Thank you, no worries. আসসালামু আলাইকুম ভাই। আপনাকে দেখেই আসলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, see you. থ্যাংক ইউ। অনেকদিন, মাই প্লেজার, অনেকদিন, মাই অনেকদিন। প্লেজার ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন আরেক ভাইয়ের সাথে, 3 ভাইয়ের সাথে পরিচয় হলো আজকে একদিনে। তো এই অক্সিজেন স্পোর্টস জোনে ইনডোর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, যেমন এটা দেখতে পাচ্ছেন আরেকটা ফ্যাসিলিটি। আর এখানে আবার সুইমিং পুল আছে, আমরা সেই সুইমিং পুলটা দেখতে যাব। আর এই দেখতে পাচ্ছেন খেলার ফুটবল, আউটডোর ফুটবল খেলার, সকার, বাংলা আমেরিকাতে আবার ফুটবল বলেন এটাকে। তো সেটার ফ্যাসিলিটি এখানে আছে।
নাইস, ওয়াও, হিটেড সুইমিং পুল, ওয়াও, শীত গরম 12 মাস এনজয় করা যাবে। আর উপরের ছাদের থেকে প্রাইভেসি, এটা প্রাইভেসি, আশেপাশে তো বিল্ডিং দেখি না। ও, পাশে বিল্ডিং আছে, সেটাতে যেন প্রাইভেসি না হয়, এই জন্য আবার এই এরকম একটা কাপড়েরই দেওয়া হয়েছে ব্যারিয়ার প্রাইভেসির জন্যে। বিউটিফুল। আমি খাইছি 2 দিন পরে, বোতল ছিল, আরে মানে আমার তো একদম পুরো ট্রিগার হয়ে গেছিল। এখানে খেলাধুলার যে ফ্যাসিলিটি সেটা আছে দেখলেন। তারপর এখানে ছেলেদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা, মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে। কাজে সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, আপনি যেন সমস্তটাই এনজয় করতে পারেন। তো এখানে একটা গ্যালারি আবার সেট আপ করা আছে, যারা বিভিন্ন কোম্পানি থেকে যখন টিম আসে খেলতে, তারা যেন এনজয় করতে পারে এখানে বসে বসে। নো, আসলে স্পোর্টস জোনের সাথে তো গ্যালারিটা খুবই একটা প্রাসঙ্গিক বিষয়, কারণ অনেক দল আসে, অনেক ব্যাংকের থেকে টিম আসে, টুর্নামেন্ট হয়। তো এই গ্যালারিটা ওদের জন্যই রাখা, যাতে ওরা ওদের দলকে, ওদের টিমকে সাপোর্ট করতে পারে, ওদের জন্য চিয়ার আপ করতে পারে। Very nice facility, bhai. Thank you. All thanks to Victor, Mizan, Mohsin. বেশ ভালোই জমেছে খেলা। কোন সাইডে যাবো আমি? এই সাইডে? এই স্যান্ডেল পায়ে? ঠিক আছে। তো এই গেমটা খুবই ইন্টারেস্টিং, শঙ্কর গেম, দুইটা গেমের কম্বিনেশন। আচ্ছা, হাই যায় নাই তো, আমার কি দৌড়ায় ধরা উচিত ছিল? আচ্ছা, আমি সামনে দাঁড়াই না? ও হ্যাঁ, সামনে পিছনে। ও, লাইনে দাঁড়াইতে হবে। ওহো, আচ্ছা ভাই, বেশি উড়াল দিছে। আচ্ছা, আমি দিই। থ্যাংক ইউ। পারছি এবার। হ্যাঁ, ঠিক আছে, যান। আরে বাবা, চ্যাম্পিয়ন। তারেক, তুমি একটু খেলো। আরে দুর্মিয়া, তুমি একটু খেলো না। না, তুমি তো চ্যাম্পিয়নশিপ খেলবা না। যাও। আরে ভাই, কোনো গেমই তো ইজি না। ইজি মনে হইলে কি হবে, আসলে তো ইজি না। এই গেমটা এভাবে বাউন্স করে খেলা যায় ওয়ালের সাথে। না, ভালোই খেলে। শীত, গরম, বৃষ্টি, 12 মাস স্পোর্টস এনজয় করা যাবে। ফিট থাকার জন্যে খুবই হেল্পফুল। অসাধারণ একটা অ্যাটেম্পট এবং খুবই সাকসেসফুল একটা বিজনেস আমি অলরেডি দেখতে পাচ্ছি। আমার অনেক ক্ষুধা এনাফ লেগেছে, এখন বিরিয়ানি খাওয়া যায়। এখন আমরা যাচ্ছি ডেকচি বাড়ি বিরিয়ানি খেতে। উরসের বিরিয়ানি এবং আখনি বিরিয়ানি। ফ্রেশ থাকলে খাবো। কাজেই ইট কুড চেঞ্জ। আর এই তো স্পোর্টস জোনটা মাশাআল্লাহ অসাধারণ, খুবই সুন্দর একটা অ্যাটেম্পট। ইনশাআল্লাহ দিস উইল বি ভেরি সাকসেসফুল অ্যান্ড তারেক হ্যাজ টু সে সামথিং। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে গেমে চ্যাম্পিয়ন হলেন, এত সুন্দর খেলে ঘামলাম আমি, তো এই ব্যাপারে কিছু একটা বলেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জায়গাটা এত সুন্দর, আমার মনে হয় বাংলাদেশে এটা প্রথম দেখলাম আমি আমার এক্সপিরিয়েন্সে, অ্যান্ড ইটস রিয়েলি
আমার খুব ভালো লাগছে। স্পেশাল থ্যাঙ্কস টু ভিক্টর, আমাদের ভাতিজা, অ্যান্ড ইয়া আই উইশ হিজ সাকসেস। থ্যাংক ইউ। এখন বিএটিএতে মানুষটা ভাড়া জিসি মুড়তে যাচ্ছি আমরা, ফেমাস। এখন এই যে ডেকচি বাড়ি, এটা সম্পর্কে তারেকের একটা অপিনিয়ন আছে। তো আমরা তো ফান করতেছি যে ডেকচি বাড়ি আবার ডেকসি বাড়ি হয় কিভাবে। ও যেটা বললো সেটা হলো যে আসলে এটা ডেকচি বাড়ি না হয় আসলে এটা কারোর নাম হয়তো ডেকসি, হয়তো তার নামে এটা দিয়েছে, হতেও পারে, উই ডোন্ট নো ইয়েট, উই শ্যাল ফাইন্ড আউট। সবগুলি একটা করে দেখ। উরসের বিরিয়ানি, মেজবানি যেটা মেজবানি বিরিয়ানি। থ্যাংক ইউ। আসলে আমরা যেটা কনফার্ম করলাম সেটা এটা ডেকচি বাড়ি, ডেকসি না ডেকচি, সেটা বানানোর একটু উল্টাপাল্টা হয়েছে আর। তো যাই হোক, ইংলিশ বানানটা ঠিক আছে, ডেকচি। এই রেস্টুরেন্টটা প্রবর্তকের মোড়ে, ঠিক রূপালী গিটার যে মোড়টা, ওই মোড়ের ঠিক অপোজিটে, এবং মেডিকেলের দিকে যাইতে হাতের বাম দিকে পড়ে। থ্যাংক ইউ ভাই। তাই যদি 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 খাবার খারাপ হয় আমি কিছু বলবো না, কারণ বদনাম করলে একটা ব্যবসার ক্ষতি হয়, এটা আমি করবো না। কিন্তু ভালো হলে তো অবশ্যই আপনারা জানবেন এবং বুঝবেন আসলে আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে। আর ঠিকানাটা তো মহসিন ভাই বলে দিলেন যে কোথায়, এটা যেন আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। আসলে আমরা চট্টগ্রামটা হলো 12 আউলিয়ার দেশ আমরা বলি, এবং খুব ব্লেসেড একটা পুণ্যভূমি। এখানে বিভিন্ন যে আউলিয়ারা আসছেন ওদের জন্মদিনে এবং মৃত্যুবার্ষিকী ওরস করা হয়, এটা খুব নোন সেলিব্রেশন। তো আমরা যখন ওরস হয় তখন এক ধরনের ডিশ তৈরি হয়, ওরসের বিরিয়ানি বলে এটাকে, আকনি বিরিয়ানিটার একটা ফর্ম। এবং ওইটা এমন একটা বৈশিষ্ট্য যেটা অন্য জায়গায় সাধারণত রান্না করলে হয় না। তো এই ডেকসি বাড়ি রেস্টুরেন্টটা ফেমাস। ওরা করে কি এমনভাবে আয়োজনটা করে, এমনভাবে মশলা দেয় যাতে ঠিক ওরসের মাংসের মতো বিরিয়ানিটা হয়। চট্টগ্রাম মানুষ এটা খুব ভালোবাসে। আচ্ছা, আমি প্রথমে ট্রাই করবো যে উরসের বিরিয়ানি। আর এটা মাংসটা তো খুবই কালারফুল, একদম পিঙ্ক কালারের এবং বেশ রসালো মনে হচ্ছে। এটা খাওয়ার পর আমার যেটা মনে হলো, ছোটোবেলায় মায়ের হাতে যখন মা মাংস রান্না করে মাংস দিয়ে ভাত মেখে দিয়ে দিত যে খাও এবার, সেটার টেস্ট। মায়ের মাখানো ভাত, নলা বানায় যেটা যাকে। তারেক যে রিভিউ দিল এরপর আমি কি দিব আমি জানি না। চিকেন টিক্কা। অ্যাকচুয়ালি এটাও ট্রাই করে, এটা অনেক এটা চিকেন বিরিয়ানি। অনেক স্পাইসি মনে হয়েছিল কালার দেখে, কিন্তু অনেক ফ্লেভার আছে। মাংস খুবই নরম, ড্রাই না, জুসি।
আমার কথাটাকে একটু মিল পাইছে মা মাথায় দিত খাইতাম তাদেরকে যে ডেসক্রিপশন সেটা আমি 100% অ্যাগ্রি করতে পারি না, কিন্তু সুস্বাদু, মোটা চালের এবং জিরার ফ্লেভার অনেক, একটু ভেজা ভেজা। ইটস গুড, ইটস ওয়ার্থ কামিং ইন ফর। এই নামটা একটু লাল লাল করে আনা বিরিয়ানি। এটা কি কিসের বিরিয়ানি? মুরগির বিরিয়ানি? আচ্ছা, এটা মুরগির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি। আচ্ছা, এটা মোরগ পোলাও আর এলো আখনি। আমি আসলে ট্রাই করব মোস্টলি, এইমাত্র ট্রাই করলাম যেটা এই যে ওরসের বিরিয়ানি আর এই আখনি বিরিয়ানি। আমার একটা আস্ত প্লেট খাই দেখতে হবে, তারপর বলতে হবে কেমন। আচ্ছা, এগুলো আখনি পোলাও। এটা বলা হয়েছে যে এটা আফগানিস্তান স্টাইলে রান্না, কিন্তু আমি আসলে বদনাম করছি না, কিন্তু এমন মাংসের টুকরো আর বড় হলে ভালো হতো। মাংসের টুকরা বেশি ছোটো ছোটো হয়ে গেছে। আফগানিস্তানে মাংসের টুকরো হয় বড় বড় পিস, বাট এসকে এটা এখন স্বাদ যদি ভালো হয় খাওয়া যাবে। এনে আখনি পোলাও তার আগে আমাকে খাওয়াই দিল, কিন্তু না, এটাও সুখাদ্য। এখন রান্না হচ্ছে পোলাও চাল দিয়ে। চালটা একেবারে যে অনেক সময় হয় না যে ঝরঝর রাখার জন্য ঠিক মতো সিদ্ধ হয় না, এটা না, এটা নরম কিন্তু ঝরঝর একটা সেম টাইম। সো আচ্ছা, স্পাইস খুব একটা বেশি স্পাইসি না, খুবই রিজনেবল এবং খেতে ভালো। এটাও সুখাদ্য। গ্রিল ছিল বুঝছেন, আচ্ছা জেমস নল্লি বোনাস আসতো, জেমস আসতো, আমরা আড্ডা দিতাম। আচ্ছা, বুঝছি বুঝছি। পায় আসলে। তারপরে এই যে ইয়া মারা গেছে ইমন, ও একেবারে জেলির মতো। এটাকে ফ্লেভার আছে না? হ্যাঁ, এটা কি ওই যে জিরার ফ্লেভারটা আর কি ও একটু বেশি, মানে নট ব্যাড, বাট নট ইন এ ব্যাড সেন্স। এটা কি হিসাবে বিক্রি করে? এই নলা হিসাবে এটা ওরসে পাওয়া যায়। ওরসে আচ্ছা। যারা গেস্ট হয় ওদেরকে নলা খাওয়ানো, কারণ ওই তো গরু জবাই হয় পুরা, তো গরুর যত কিছু আছে ওখানে ওরসে রান্না হয়। নলায় না ঠিক আছে। তাহলে এটা ওরস বিরিয়ানির সাথে এটা পাওয়া যায়। এটা নাইস। আমরা কিন্তু এটা কমপ্লিমেন্টারি খাবার না, আমরা পয়সা দিয়ে খেয়েছি। সোহেল ভাই বিল দিচ্ছেন। ভাইয়া 1000 দিলে হবে ভাইয়া। নিতে চায় নাই, আচ্ছা, জোর করে সোহেল ভাই জোর করে দিল। আমি আর তারেক বিল দিতে চেয়েছিলাম, সেটাও দিতে দেয় নাই। কাজে এখানে তার সাথে ফাইট করে কোনো লাভ নাই, তো আমরা জিতবো না। Oh my goodness! Oh my goodness, I'm ready to do it. Oh my goodness, feels like Rolls Royce. ও মাই গড, এটাতে আমরা চলবো এখন? হ্যাঁ চলো চলো, সুবহানাল্লাহ, বলে কি? পিছনে বসেন। এই গাড়িটা হলো হিলম্যান গাড়ি, আর মহসিন ভাইয়ের পুরোনো গাড়ির খুব শখ, অ্যান্টিক কার, তার কালেকশন বেশ কয়েকটা আছে। আজকে আমরা এটা করে ঘুরে বেড়াবো চিটাগাং শহর। হোয়াট এ ট্রিট! Yeah, when I found out he's an antique car lover, Yeah. I thought I must. I am so honored. অলরাইট, ঢাকায় কমফোর্টেবল গাড়িতে চড়া আমার ফার্স্ট টাইম। ফারুক ভাই ধন্যবাদ, আপনি আমার এমন এক জায়গায় নিয়ে আসছেন, আমার কাছে মনে হচ্ছে ব্যস্ত চলে আসছি। কারণ বাংলাদেশে আমি কনভার্টেবল গাড়িতে চড়বো, আমি কখনো তো চড়ি নাই, কল্পনা তো চিন্তাও করতে পারি নাই যে চড়বো। আমি এখন চড়তেছি, তাও আবার মহসিন ভাইয়ের গাড়িতে and PHP Group. My goodness. Right, thank you. Nice. What a treat. What a treat. What We a are treat. so honored. Wow. I just found a shell. Luckily, classic ছিল। এটা 1960 সনের গাড়ি, 1960 হিলম্যান। এই লেদারগুলো আপনি পরে লাগাইছেন। এগুলো আমি
পারফেক্ট জব, পারফেক্ট জব। আমাদের হেলিকপ্টারের যে সিট বানায় হ্যাঁ। ওকে দিয়ে এটা আমি পারফেক্ট। আর পেইন্ট কিন্তু আমাদের পেইন্ট শপ কিসের প্রয়োজন হয় না? ওয়াইপার কি আপনার মিসিং লাগবে? I will find it. না এটা লাগে না, এটা চলেও না। I know. ও মোটর নাই। ও তখনও ওয়াইপার আবিষ্কার হয় নাই, ছিল, ছিল। আবিষ্কার হয়েছে। মোটরটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওয়াইপার তো আবিষ্কার করলো ফোর্ডের না, ফোর্ড কোম্পানি। ওই যে উপরে দিয়া হাত দিয়া প্রথম। এটা গ্লাসে কাগজ আছে যে হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওয়াইপারেরটা। What a treat. It's so nice. টাকায় কিছু ছিল না এবং এত রাস্তি ছিল যে so আমাদের had to google the frame, then we had to ফ্রেমটা বিল মানে একেবারে অন্য শতভাগ কোনো rebuilt। frame-এর- অন্য কোনো গাড়ির ফ্রেমের উপর এটা বসাইছেন, রাইট? না আমরা কিছু টাকায় ফ্রেম অবস্থা ছিল যে ওটা ভেঙে ওখানে আবার নতুন করে স্টিল দিয়া ওখানে ও, হ্যাঁ তো ফ্রেম পর্যন্ত আপনাকে বিল করতে হয়েছে। আমার ফ্রেমটা দিলটা ছিল লাকি সো একটু পরে আপনি একটি গাড়ি পছন্দ করেন বাট এই ভিডিওতে তো অনেক আগে ছিল। আমি সবগুলো চার ফলো বছর করা আগে। সম্ভব হয় না। আমি জাস্ট এমনি বেরিয়েছি, আমি বলি বরিশটা বাড়ি করতে হয়, স্টার্ট দিয়ে মাঝে মাঝে চেক করা ব্যাটারিটা, হ্যাঁ। আমি বলি এটা আজকে- করতে হয়, করতে হয়। হ্যাঁ, ওরা রেগুলার স্টার্ট করে। এখন আমরা যাচ্ছি রেডিসন ব্লুতে, রাতে সেখানে থাকবো। আর আই ডোন্ট নো হাউ টু থ্যাঙ্ক মহসিন ভাই যে আমাদেরকে এমন সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং মহসিন ভাই যখন শুনলো যে তারেক অ্যান্টিক গাড়ির ফ্যান, তখন মহসিন ভাইটা নিয়ে আসছে। এটা আমরা মোটেও জানতাম না যে এটা হবে আজকে big এখানে। surprise. একটা বিগ সারপ্রাইজ। ডিনার শেষ দেখলাম যে গাড়ি রেডি আমাদের জন্য আউটসাইডে। আনবিলিভেবল। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, রেডিসন ব্লু। রাতে থাকবো এখানেই। এগুলো পাইছি আমরা বাইক টাইকগুলো মোটামুটি লাস্টগুলো এটা রেজিস্ট্রেশন এটা পাই। জি, আমি মুর্শেদ, আমি রেডিসন ব্লুর একজন পিয়ানিস্ট। আমি সেই প্রথম থেকে রেডিসন ব্লুতে পিয়ানিস্ট হিসাবে আছি। এর আগে আমি ব্যান্ড করতাম, মহসিন ভাই আমার খুবই ঘনিষ্ঠ ছিলেন, ওনারাও একসাথে ব্যান্ড করতেন। এরপর আমি পিয়ানো অনেক জায়গায় বাজিয়েছি, বিশেষ করে আমি মিডল ইস্টে বাজিয়েছি, তারপর এখানে ব্যান্ড করেছি। পরে যখন এখানে পিয়ানোতে সেট হলাম তখন থেকেই আমি পিয়ানো ভীষণ পছন্দ করি। সেই থেকে আমি এখানে পিয়ানো বাজানো শুরু করেছি। এটা আমার একটা জীবনের একটা অংশ হয়ে গেছে এই পিয়ানো। থ্যাংক ইউ ভাই। আপনি আমাকে চিনেন কিভাবে? ফারুক ভাই, আমি আপনাকে চিনি সেই প্রথম থেকে, যখন আপনি আপনার অ্যাডভেঞ্চার সেই ব্লগ দিয়ে আপনি শুরু করেছেন। তখন থেকে হঠাৎ আপনার একদিন আমি ব্লগ দেখলাম, তখন থেকে বুঝলাম না আপনি আমেরিকায় থাকলেও আপনার আত্মা পড়ে আছে বাংলাদেশে। প্রায় সব কিছুই বাংলাদেশকে নিয়ে আপনার প্রত্যেকটা ব্লগ আমি আর আমার ওয়াইফও ফলো করি। এইভাবে দেখতে 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 প্রত্যেকটা ব্লগ দেখতে দেখতে আপনার আমি ভীষণ একজন ফলোয়ার এবং ভীষণ ভক্ত হয়ে গেছি। আপনার প্রত্যেকটা ব্লগের পিছনেই এক একটা অর্থবহ একটা ব্যাপার কাজ করে, যেটা আমাদের খুবই ভালো লাগে। এবং বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশ না, সারা পৃথিবীতে যতগুলো বাংলা ভাষাভাষী আছে তাদের মধ্যেও আপনার এই ব্লগের সুনাম চারিদিকেই আছে, আমি এটা মনে করি। থ্যাংক ইউ। পৃথিবীটা আসলে অনেক ছোট। আমি ভাইকে কিন্তু কোনোদিন চিনতাম না। আজকে মুগ্ধ হয়ে গেছি ওনার পিয়ানো বাজনা শুনে। পরে ভাই বললেন যে উনি তো আমাকে চেনেন। দিস ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং। ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাবিকে সালাম স্যার। দেবেন। অবশ্যই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আমি ফারুক ভাই যখন এখানে আমাদের রেডিসনে ছিলেন তখনও ওখানে ফলো করেছিলাম। আপনারা যারা শ্রোতাবৃন্দ আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম স্যার। এটা দিয়ে শুরু করেন, যত রবীন্দ্র জানেন। আসসালামু আলাইকুম। মাই গড।
মাই গড, আলহামদুলিল্লাহ। জেলে He's such a surprise. Thank you. গেলে করব নিবেদন আমার সকল ব্যথা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা যে কত বড় একটা সারপ্রাইজ, আমি আশা করিনি এবার আঙ্কেলের সাথে দেখা হবে। আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। আঙ্কেল এসছেন আমাদের সাথে সময় কাটাতে, আমার সাথে তারেকের সাথে মহসিন ভাই আছেন, আমাদের আঙ্কেল আছেন এবং সোহেল ভাই। আমরা অসাধারণ সুন্দর এক সন্ধ্যা কাটাচ্ছি এখানে। ওকে, আপনি যদি অনুমতি দেন প্লিজ। আমি আপনি যে অনুভব দেন আমার ভাগিনাকে দিয়ে এটা ফ্যামিলিতে রয়েছে। ধন্যবাদ। আমি কানাডা থেকে আমি বাবা এত কষ্ট লাগছে আমার কাছে আমরা ছেড়ে দিলাম একটা হিরো দিতে এগুলো দিলে আলো লইতাম We all appreciate you very much. মাশাআল্লাহ। দেখা হবে। Imam Ghazali declare you jihad against 13 enemies you cannot see. আমাদের প্রত্যেকের মধ্যে 13টা মহাশত্রু আছে যেটা আমরা চোখে দেখতে পাই না। আমরা জিহাদ বলতে মনে করি ধর্মযুদ্ধ, মানুষকে হত্যা করা, দিন ধর্ম রক্ষা করার জন্য। এটা বড় জিহাদ না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ জয় করে বলতেছে, আমরা একটা ছোট যুদ্ধ জয় করলাম, এখন আমরা বড় যুদ্ধ জয় করার জন্য অগ্রসর হচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। বলে, না না, এটা বড় যুদ্ধ না। বড় যুদ্ধ হলো আমার নিজেকে উন্নত করা, সমস্ত খারাপি পাপাচার থেকে মুক্ত করে জীবনকে সুন্দর শাশ্বত জীবনের অধিকারী করা, সেটি হলো বড় জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইমাম গাজালি বলছেন, ডিক্লেয়ার ইউর জিহাদ এগেইনস্ট 13 এনিমিজ ইউ ক্যানট সি। ইগোইজম, অ্যারোগ্যান্স, কনসিট, সেলফিশনেস, greed, anger, lust, intolerance, lying, cheating, gossiping, slandering, and sloth. These are all human enemies. আজকে দেখেন, এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়েছে, 4 বছর হয়ে গেছে। ট্রিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ ডলার দে আর ডিস্ট্রয়িং। কত লক্ষ মানুষ মৃত্যুর মুখে চলে গেছে, কত অ্যাসেট যে ধ্বংস করছে, এগুলি পৃথিবী আর করতে পারবে না কোনোদিন। যদি আমরা ব্যালেন্স শিট করি, হোয়াট আউটকাম দে গেট ডিরাইভ ফ্রম দিস গ্রেট ওয়ার ইজ নাথিং। কেন? ইগোইজম, অ্যারোগ্যান্স। আজকে যদি মনে করেন পুতিন জেলেনস্কিকে ফোন করে, জেলেনস্কি, আমি কালকে সকালে তোমার কাছে আসবো, উই শ্যাল টেক ব্রেকফাস্ট টুগেদার, দেখবেন অর্ধেক যুদ্ধ বন্ধ হয়ে যাবে। রিভার্সলি জেলেনস্কি যদি বলে, এক্সেলেন্সি পুতিন, আমি কালকে আপনার সাথে রাত্রে ডিনার করবো, আসছে একটু গুড ইভিনিং করলো, হ্যান্ডশেক করলো, কোলাকুলি করলো, দেখবো যুদ্ধ বন্ধ। উইলিয়াম ব্লেকের একটা কবিতা আছে, আই ওয়াজ অ্যাংরি উইথ মাই ফ্রেন্ড, আই টোল্ড মাই রড চিনেন। আমি আমার বন্ধুর সাথে রাগ করলাম, আমরা দুইজন একসাথে বসলাম,
কথাবার্তা বললাম, আমার রাগের কারণ ওকে বললাম, ওরটা আমি শুনলাম। আমাদের রাগ প্রশমিত হয়ে গেল, আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে গেল। এই যে বসা, এই যে আলাপ আলোচনা, যে কোনো সিচুয়েশনের পরে বৈশাখ কথাবার্তা বলে এটা ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম ঠিক হয়ে যায়। তো কবিতার আর 2টা লাইন আছে, আই ওয়াজ এংরি উইথ মাই ফো, আমি আমার শত্রুর সাথে রাগ করলাম, আই টোল্ড ইট নট, তার সাথে বসলাম না, কথা বললাম না, মাই লজিক, আমার রাগ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা কথাবার্তা আলাপ আলোচনা করে, সহমর্মিতা করে, ইগোইজমকে ভুলে, অ্যারোগেন্সকে ছাইরা এটার সমাধান হবে না, এরকম কোনো জিনিস আছে। সবচেয়ে বড় দুঃখ আজকে আমাদের, ইট ইজ নট ডেথ দ্যাট রবস আওয়ার লাইফ, স্বামী বিবেকানন্দ বলছেন, মৃত্যু মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারে না। ইট ইজ নট দ্য ডার্কনেস অফ নাইট দ্যাট বার্স অর ইমার্জ, রাতের অন্ধকার আমার অন্তর্দৃষ্টিকে স্তীমিত করতে পারে না। ইট ইজ অনলি দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স দ্যাট উই অল আর সাফারিং ফ্রম। আমরা জীবনে কি দরকার, কতটুকু দরকার, কোথায় গেলে পাবো? নিউটন বলছে, আই ডু নট নিড টু নো এভরিথিং, আই জাস্ট নিড টু নো হোয়াট টু ফাইন্ড ইট হোয়েন আই নিড ইট। আমার জীবনে সব কিছু জানা সম্ভব না, দরকারও নাই, কিন্তু কিছু জিনিস আমাকে অবশ্যই জানতে হবে। আমার অস্তিত্বের জন্য, আমার প্রয়োজনে কী কী জিনিস দরকার, কোথায় গেলে পাবো, সেটা আমাকে এনশিওর করতে হবে ফর মাই এক্সিস্টেন্স। আজকাল পৃথিবীতে সবচেয়ে দুঃখ পাবো, আমাদের লিডারশিপ নাই, না, আমাদের মায়া মোহব্বত, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে গেছে। এই আমি, ইগোইজম, আমি, এটা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে যেন এই সমস্ত খারাপের থেকে মুক্ত করে, আল্লাহ রসুলের মর্জি মতো পথকে ধারণ করে উভয় জানের কামিয়াবি যেন অর্জন করতে পারি। আমিন। এই পৃথিবীকে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি। আমিন। আল্লাহ আমাদেরকে সহায়তা দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন। থ্যাংক ইউ। আমরা ওইদিকে দাঁড়াই সবাই মিলে। Sorry, Krishna, please. Wait, sir. এখন আপনি যদি যান গিয়ে দেখবেন যে তিনজন বসে আছে কোনো না কোনো একটা টিম অর্ডান্স নিয়ে, হ্যাঁ, আর টিম অর্ডান্সের অবস্থা জানেন এখন কি হয়েছে, মানে আগে কি নাম করা ছিল, এখন এখানে কেউ আমরা ক্যান্ডিডেটরা ঢুকতেই চায় না, কারণ আমরা মেনটেন করি না। থ্যাংক ইউ, আপনার সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। সালাম দিয়ে দাদু মনেদেরকে দোয়া দিয়ে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
এবং সবাই নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, কি অসাধারণ একটা দিন। আমরা যেটা আশা করেছি তার চেয়ে তো 10 গুণ বেশি আমরা এনজয় করেছি। আর আঙ্কেল যে ওনার সাথে দেখা হয়ে যাবে আজকে ওনার সাথে দেখা করার ওরকম আমাদের কোনো প্ল্যান ছিল না। এটা মানে বোনাস মানে আমাদের বিগ গিফট। আর আরও 2-1 ভাইয়ের সাথে তারেক লাকি 7 ভাইয়ের মধ্যে 5 ভাইয়ের সাথে আজকে দেখা হয়ে গেছে 5 ঘন্টায়। আলহামদুলিল্লাহ, দ্যাটস অ্যামেজিং। ভাই, হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স? আমি যেটা বলবো যে সবচেয়ে প্রথম আঙ্কেল, যে ওনাকে আমি ভিডিওতে দেখেছি, কথা শুনতাম মনোযোগ দিয়ে যখনই সুযোগ হতো, এবং আজকে যে আমি সামনাসামনি বসে এত সুন্দর এত দামি দামি কথা শুনবো আমি চিন্তা করতে পারিনি এবং কল্পনাও করতে পারিনি। বাট আমার কপালে ছিল, ওনার সঙ্গে দেখা হলো, ওনার 5 ছেলের সঙ্গে দেখা হলো, 2 ভাতিজার সঙ্গে দেখা হলো, এবং এক একজনের চাইতে ইন্টারেস্টিং, এবং ওদের যে সম্পর্কটা দেখলাম ঈর্ষান্বিত এবং মানে হিংসা করার মতো। ওদের যে বাবার সন্তানের সম্পর্ক, ছেলের সঙ্গে চাচার সম্পর্ক, ওয়ান্ডারফুল। আর আমি ফারুক ভাইকেও ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে নিয়ে আসছেন বলেই আমি আজকে এই সুযোগটা পেয়েছি। ইট ওয়াজ এ ভিআইপি অনার ফর মি অ্যান্ড আই এম গ্রেটফুল। থ্যাংক ইউ ফারুক ভাই। আজকে আমরা এখানে শেষ করে দিতে পারতাম এই ব্লগ, কিন্তু সেটা না করে আমরা আপনাদের সাথে আমাদের কাল যে ব্রেকফাস্ট করব এখানে রেডিসন ব্লুতে, সেটা শেয়ার করব। প্লাস আমি ঢাকা যাওয়া পর্যন্ত আমি ব্লগ করব। সো ইনশাল্লাহ কাল সকালে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনার ফারুক ভাই দেখি ভিউটা কেমন। নট ব্যাড। আমাদের 3 দিন থাকা উচিত ছিল। Nice view of the town. Beautiful room. I'm tired. Beautiful room. আপনি শুভ সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি ঘুম ভাঙলো রিসেপশনের কল থেকে, ফোন থেকে, যে পিএইচপি আমাদের জন্য রস পাঠিয়েছেন। গতকাল খেয়েছি, তারপর আজকে আবার রস, একেবারে ফ্রেশ। সুবহানাল্লাহ। এই রস সোহেল ভাই পাঠিয়েছেন উইথ কমপ্লিমেন্টস অফ আমির হোসেন সোহেল, পিএইচপি ফ্যামিলি। সুবহানাল্লাহ। এই সকালে রেডিসন ব্লু 5 স্টার হোটেলে বসে ফ্রেশ খেজুর রস। সুবহানাল্লাহ। সোহেল ভাই, থ্যাংক ইউ। ওয়াও, হোয়াট এ ডিফারেন্স। বিকেলে যখন আমরা রস খেলাম পিএইচপি ফ্লোট গ্লাস ফ্যাক্টরি থেকে, সেখানে রসটা কাটা হয়েছিল সকালে, আমরা খেয়েছি বিকেলে। বাট এটা সারা রাতের কালেক্টেড রস। এটা স্বাদ এবং সুগন্ধ একেবারে সেই ছোটোবেলার মতো, যেটা আমি দুপুরের রসে পাই নাই, আমি বিকেলের রসটাতে পাই নাই। এটা একেবারেই অথেন্টিক ফ্লেভার। অসাধারণ, আলহামদুলিল্লাহ। কি মিষ্টি আর ফ্লেভারফুল। ডিলিশিয়াস, সুবহানাল্লাহ। গতকালকের তুলনায় এটা আজকে অনেক
ফ্লেভারফুল। গতকাল একটু ফ্ল্যাট ছিল, মিষ্টি ছিল, কিন্তু এরকম ফ্লেভার ছিল অনেক না। মিষ্টি ছিল গতকাল, কিন্তু একটা যে রসের যে সুগন্ধ, ওই সুগন্ধ এটা আছে এখানে। এখানে আমাদের আর শীতের সকালের গন্ধ। আমার শখ আল্লাহ পূরণ করল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে সিম্পল ব্রেকফাস্ট, একটা তিল দেওয়ার রুটি, বাটার, এগ, একটু জেলি, আর এই তো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এত দামি হোটেলে এসে এত দামি একটা ব্রেকফাস্ট পোষাইলো না তো। আসলে আপনি যখন ঘন ঘন ট্রাভেল করবেন, এয়ারপোর্ট লাউঞ্জে খাবেন অথবা এ ধরনের ব্রেকফাস্ট করবেন, তখন যদি আপনি ওই পুষিয়ে নেওয়ার জন্য খান, তাহলে আপনার স্বাস্থ্য আপনার খুঁজে পাওয়া যাবে না। কিছুর পরে হার্ট অ্যাটাক হয়ে আপনি আপনার ক্রিয়েটরের সাথে মিট করবেন। তো যাই হোক, কাজে একটু সাবধানে খেতে হয়। আর প্রচুর খাবার আছে, কিন্তু আসলে ওই শুরুতেই নতুন নতুন যখন মানুষ ট্রাভেল করা শুরু করে, আমিও এক সময় অনেক একদম প্লেট ভরে 2-3 প্লেট খেয়েছি, পুষিয়ে নিতে হবে, অথবা এতগুলি ডিফারেন্ট খাবার সবগুলি ট্রাই করতে হবে। এখন সেটা ইচ্ছে হয় না, যেহেতু সবসময় মোটামুটি কম বেশি সবসময় এরকম পাওয়া যায়, কাজে এটা কোনো স্পেশাল কিছু না। আর কাজে নতুনদের জন্য এটা একটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার। তো যাই হোক, ব্রেকফাস্ট খুব সিম্পল বাট এনজয় করলাম। একটু পরে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাবো আমাদের সকালের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট শেষে এক কাপ ফ্রেশলি ব্রুড কফি to wake you up, wake me up actually. Before I come. লাগবে মাত্র আধা ঘন্টা, 30 মিনিট ফ্লাইট। যাত্রী কানেক্টিং ফ্লাইটে অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিং এর ট্রান্সফার ডেস্কে যোগাযোগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন
আলহামদুলিল্লাহ নিরাপদে গাড়িতে উঠেছি এয়ারপোর্ট থেকে। অ্যামেজিং একটা ট্যুর ছিল। সুফি মিজান আঙ্কেল গেভ আস টাইম, আর তারপরে সোহেল ভাই তো তিনি তো আছেনই, এরপর মহসিন ভাই আসলেন, তিনি তার অ্যান্টিক গাড়িটা আমাদেরকে করে বেড়ালেন সমস্ত শহর। এরপর ফার্স্ট টাইমে যেটা আমি সোহাগ ভাইয়ের সাথে পরিচিত হলাম, কারণ অন্য সব ভাইয়ের সাথে আগে পরিচিত হয়েছিল। আনোয়ার ভাইকে দেখলাম অনেক দিন পর। তো যাই হোক, আমরা অনেক এনজয় করেছি, এটা নিঃসন্দেহে। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর গাড়ি নিতে গেছি উবার, কিন্তু গাড়ি আসতে পারে না, কারণ সব রাস্তা আটকে গেছে, জ্যাম হয়ে গেছে। কেন? 3টা লেন আছে আসলে আমাদের এয়ারপোর্টের ভিতরে। 3টা লেন, অ্যাকচুয়ালি 2টা লেন। তো সেখানে একটাতে হলো প্যাসেঞ্জার পিক আপ করার জন্য, আরেকটা হলো কন্টিনিউয়াস গাড়ি চলাচল করার জন্য। সেখানে যেই লেনটা নাকি আসলে পিক আপ লেন, মানে এখানে 1 মিনিট 2 মিনিটের বেশি পার করার কথা না, সেটার গাড়ি পার করতে, কারণ তাদের সার আসবে এবং সারকে যেন ওয়েট করতে না হয়। অথচ নিয়ম হলো যে প্যাসেঞ্জার আসবে, এসে দাঁড়াবে, কল দেবে যে আমি রেডি, এখন পিক আপ করতে আসো, তখন পিক আপ করতে আসবে, তা না করে তার ওখানে ওয়েট করে। এবং আনফর্চুনেটলি আমাদের যে নিরাপত্তা প্রহরী অথবা যারা ওখানে ইনচার্জে আছে, তাদেরকে বলার পরও একটা কেমন গা ছাড়া ভাব। হয়তো মেবি, আই এম নট ব্লেমিং এনিবডি, বাট মেবি উপর থেকে কোনো সাপোর্ট পায় না। এটা ব্যাপারটা ডেফিনেটলি দেখা দরকার, কারণ পৃথিবীর কোনো দেশে আমি এয়ারপোর্টের ভিতরে এরকম জ্যাম দেখি না। মানুষ আসবে, পিক আপ করবে, এবং সবাই খুবই স্ট্রিক্ট যে কোনোভাবেই যেন একটা গাড়ি এখানে বসে না থাকে। সেখানে তো এক লেনে গাড়ি বসে থাকে, আরেক লেনের যেই লেনে আসে চলাচল করার কথা সেইখানে মানুষ গাড়ি পিক আপ করে, প্যাসেঞ্জার পিক আপ করে, কাজে ওই লেনটা আটকে গেল। আবার যে ফুটপাতের মতো একটা আছে একেবারে শেষ অংশে, সেখানে আবার গাড়ি তুলে পার্ক করে বসে আছে এবং কেউ কিছু বলে না। আমি বুঝলাম না কেন। তারেক তো এটা নিয়ে বিরাট বড়, মানে রীতিমতো, মানে বুঝে নিতে কি অবস্থা। কানাডিয়ান তারেক ট্রাফিক যাই হোক, আমরা অনেক এনজয় করলাম, সমস্ত ট্যুরটা ভালো ছিল। এর লাস্ট সেগমেন্ট ছাড়া অনেক এনজয় করলাম, আশা করি আপনারা এনজয় করেছেন। তারেক ভাই, তুমি আমি শিওর এনজয় করছো। অফকোর্স, আর মাইকটা দিয়ে নেই। অফকোর্স, আমি যদি সোহেল ভাই আর ওনার ফ্যামিলিকে থ্যাঙ্কস দেই, এটা ওনাদেরকে ছোট করা হবে, কারণ দে ডিজার্ভ ওয়ে মোর দেন দ্যাট। সবচেয়ে বড় পাওয়া ছিল আমার, সেটা হচ্ছে আঙ্কেল সঙ্গে দেখা করা, একসঙ্গে বসে চা খাওয়া, কফি খাওয়া। এই সুযোগটা যে আমার আসছে, আমি খুবই কৃতজ্ঞ ফারুক ভাইয়ের কাছে। অ্যান্ড সোহেল ভাই যে গোপনে প্ল্যান করে রাখছিলেন, সেটা আমি জানতাম না। সোহেল ভাইয়ের ভাগিনা, সোহেল ভাইয়ের ভাতিজা, সোহেল ভাইয়ের সব ভাইরা আমাদের যে সম্মান দিয়েছেন, আমাকে অনেক উপরে নিয়ে গেছেন ওনারা, যেটা আমি ডিজার্ভ করি না। কিন্তু আমি মন থেকে ওদের জন্য দোয়া করি, ওনাদের এই সুন্দর ফ্যামিলি যেন আরও সুন্দর হয়, এবং ওনাদের দেখে যেন আমরা আমাদের ফ্যামিলিগুলো এভাবে গড়তে পারি, সব ভাইরা বোনরা মিলেমিশে থাকতে পারি এবং আনন্দ করতে পারি। এন্ড অফ দ্য ডে, আমরা যদি সব লোভ লালসা ত্যাগ করে ওনাদের মতো ভাইদের একজন আরেকজনকে সম্মান করি, যেটা আমি দেখছি যে একজন বড় ভাই তার ছোট ভাইকে সম্মান করতেছে, এবং ছোট ভাইটা আসার পর বড় ভাই চেয়ার থেকে দাঁড়ায় গেছে। হোয়াট এ রেসপেক্ট! আমি সত্যি কৃতজ্ঞ যে এই সুযোগগুলো আমার হয়েছে, এগুলো শেখার। অ্যান্ড আমি জানি যে আমি এটা আমার জীবনে ইউজ করব। এবং আবারও সবাইকে ধন্যবাদ, সোহেল ভাইকে ধন্যবাদ, আজকে সকালের খেজুরের রসের জন্য আরও বেশি ধন্যবাদ। আর দোয়া করি আঙ্কেল যেন আরও দীর্ঘজীবী হন, আপনার ফ্যামিলি যেন আরও দীর্ঘজীবী হন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।